বার ডান্সারের রহস্য মৃত্যু। বাগুইআটির দেশবন্ধু নগরের ফ্ল্যাটে বার ডান্সারের দেহ। অভিজাত আবাসনের 3 তলার ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার হয় তরুণী ডান্সারের। গলায় আঘাতের চিহ্ন। তরুণীর বয়ফ্রেন্ডকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ। গতকাল বয়ফ্রেন্ডের জন্মদিনের পার্টি ছিল ফ্ল্যাটে। বাড়ির ভিতরে বয়ফ্রেন্ডের সঙ্গে ছিলেন বার ডান্সার। কোলাপসেবল গেটের দরজা তালা দিয়ে বন্ধ ছিল। তালার চাবি ছিল নিহত বার ডান্সারের কাছে। বাড়ির বাইরে যেতে পারেননি ডান্সারের বয়ফ্রেন্ড। বাগুইআটি দেশবন্ধু নগরের অভিজাত আবাসনের 3য় তলার ফ্ল্যাট থেকে উদ্ধার বার নর্তকীর দেহ। এই মুহূর্তে যে আবাসনের 3য় তলার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে রয়েছি সেটি বার নর্তকী মনীষা রায়ের ফ্ল্যাট, এবং এখানেই গতকাল রাতে ওই বার নর্তকীর পুরুষ বন্ধু উড়িষ্যার জগৎসিংপুরের বাসিন্দা অন্তর্যামী সোয়েনের জন্মদিনের পার্টি চলছিল এই মনীষা রায়ের ফ্ল্যাটে, এবং এই ফ্ল্যাটে গতকাল রাতে তারা দুজনেই ছিলেন। এবং আজ সকালে খাটের ওপর থেকে দেহ উদ্ধার হয় এই মনীষা রায়ের, এই বার নর্তকীর, এবং তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলেও পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। তবে শ্বাসরোধ করে খুন নাকি আত্মহত্যা তদন্ত নেমে পুলিশ এই মুহূর্তে তার পুরুষ যে বন্ধু সেই বন্ধুকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ আধিকারিকেরা। গতকালই জন্মদিনের পার্টি শেষ করে দুজনেই ঘরের মধ্যে ছিলেন, এবং ফ্ল্যাটের যে কোলাপসেবল গেট সেই গেট তালা বন্ধ ছিল, এবং তালা বন্ধ থাকার পর আজ সকালে সেই তরুণীর দেহ উদ্ধার হয়। এবং পুরুষ বন্ধু 22 বছরের উড়িষ্যার বাসিন্দা অন্তর্যামী সোয়েন, তিনি এই গেটের তালা ভেঙে বাইরে বেরোতে পারেননি, কারণ এই গেটের তালার চাবি ছিল মনীষা রায়ের কাছে। তার যে পুরুষ বন্ধু, সেই পুরুষ বন্ধুকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে ইতিমধ্যেই বাগুইআটি থানার পুলিশ আধিকারিকেরা। ক্যামেরা রাজীবের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। যে পুরুষ বন্ধুকে কথা বলা হচ্ছে, ওকে চিনতেন? ও এই 2-1 দিন ধরে আসছে। না, এটা সকালেও আসে, অনেক সময় রাত্রেও আসে। একাই থাকতো মেয়েটা? হ্যাঁ, মেয়েটা একাই থাকতো। এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো। শিলিগুড়িতে পড়ুয়াকে ধর্ষণ, খুন। উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে পড়ুয়ার দেহ উদ্ধার। ছাত্রীর দেহে আঁচড়, কালশিটের চিহ্ন। ধর্ষণ খুনের অভিযোগ দায়ের পরিবারের। সরাসরি চলে যাব, পার্থ প্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থ, পরিবার কি মনে করছে? পরিচিতরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে, ঠিক কি অভিযোগ দায়ের করা হয়েছে? তদন্তে এখনো পর্যন্ত কি আপডেট? একেবারে তাই। দেখো, পরিবারের যেটা প্রাথমিকভাবে তাদের যেটা অভিযোগ, যে বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এই স্কুল পড়ুয়া বিরিয়ানির খেতে বেরিয়েছিল, তারাই কিন্তু এই ঘটনার জন্য দায়ী। মূল যে অভিযুক্ত, যার বিরুদ্ধে পরিবারের লোকেরা মুখ খুলছেন, যে ঘনিষ্ঠ বন্ধু, এই স্কুল পড়ুয়া ঘনিষ্ঠ বন্ধু, সেই প্রথম কিন্তু বাড়িতে ফোন করে খবর দেয় যে স্কুল পড়ুয়া অচৈতন্য অবস্থায় একটি জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। এবং তারপর যখন তাকে ফার্দার ফোন করে এই স্কুল ছাত্রীর পরিবার, তখন কিন্তু সে ফোন না ধরে তার সহযোগী ফোন ধরে, এবং পরবর্তীতে সেই সহযোগীও কিন্তু তার ফোনও কিন্তু সুইচ অফ করে দেওয়া হয়, এবং এতেই কিন্তু সন্দেহ গাঢ় হয়। এবং তারপর সেখান থেকে দেহ উদ্ধার করে যখন তা এই স্কুল পড়ুয়া ঘনিষ্ঠ বন্ধু এবং তার সহযোগীরা দেহ নিয়ে আসে শিলিগুড়ি জেলা হাসপাতালে, মাঝেই কিন্তু পরিবারের লোকদের সঙ্গে দেখা হয়, এবং জেলা হাসপাতালে নিয়ে আসলে কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে, স্কুল পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। এবং যে স্কুল পড়ুয়ার দেহে যেমন একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, আঁচড়ের দাগ রয়েছে, সেই সঙ্গে কিন্তু গলায় কিন্তু কালশিটের দাগ রয়েছে, এবং তাতেই কিন্তু ওই পরিবারের যেটা সন্দেহ, যে অপহরণ করে যৌন নির্যাতন, ধর্ষণ এবং খুন করা হয়েছে স্কুল পড়ুয়াকে, সেই অভিযোগে কিন্তু তারা তুলছে। এবং এনজিপি থানায় জানতে চাইবো, এখনো পর্যন্ত কি কাউকে সন্দেহ করছে তার বাড়ির লোকজন? যাদের সঙ্গে গিয়েছিল এবং যেই ঘনিষ্ঠ বন্ধু পরিবারকে ফোন করে গোটা ঘটনাটি জানায়, তাদের দিকে কিন্তু সন্দেহের তীর, অর্থাৎ যে ঘনিষ্ঠ বন্ধু এবং তার সহযোগীদের বিরুদ্ধেই কিন্তু সন্দেহের তীর। এবং যারা এই স্কুল পড়ুয়াকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে এসেছিল, এবং সেই সময় কিন্তু উত্তেজনা ছড়ায়, এবং সেখান থেকেই শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে কিন্তু 3 জনকে আটক করেছে শিলিগুড়ি থানার পুলিশ। তার মধ্যে একজন মহিলা রয়েছে, এবং তাদেরকেও কিন্তু ইতিমধ্যে জেরা শুরু করেছে পুলিশ, যে কীভাবে এই ঘটনা ঘটলো। যে ঘনিষ্ঠ বন্ধু, তার যে সহযোগী, তার সেই সহযোগিতা কিন্তু জামা ছেঁড়া এবং আঁচড়ের দাগ রয়েছে, অর্থাৎ একটা টানা হিসেবে যে হয়েছে স্পষ্ট। এবার জেরাতে কি উঠে আসে, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ পার্থ। আমরা কোথা থেকে ছেলেটা আনছি আমরা জানি না। আমাকে ফোন করছে, তো ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না। তা আমরা বললাম যে তুমি বয়ফ্রেন্ড, ওকে বাড়ির সামনে আইনে দাও, তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে, ওকে বাড়ির সামনে আইনে দাও। আমরা তারপরে দেখি তো বাড়ির সামনে আনলো, তখন দেখি খুব কথাবার্তা কিচ্ছু বলতেছে না।
তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো, চিন্তা করবে, আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে ভর্তি করি। আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, যে ছবি আপনাদের দেখাবো, রণক্ষেত্র নদিয়ার কালীগঞ্জের হাটগাছার অনন্তপুরের তুলকালাম, ধারালো অস্ত্র বাস নিয়ে হামলা, কালীগঞ্জে বোমাবাজির অভিযোগ। কি থেকে ঘটনার সূত্রপাত জানাবে সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর, দেখো তমস্তি, আজ দুপুরে কালীগঞ্জ থানার হাটগাছা পঞ্চায়েতের অনন্তপুর গ্রামে জমির আলকাটা নিয়ে দুই গোষ্ঠী বিবাদ শুরু হয়। ওই এলাকারই বাসিন্দা হাসান মল্লিকের জমির আল জোর করে কেটে দেওয়ার অভিযোগ ওঠে কেবির মন্ডল ও তার ছেলে সেলিম মন্ডলের বিরুদ্ধে। এই কেবির মন্ডল ওই এলাকার যে বর্তমান পঞ্চায়েত সদস্য রয়েছেন তাদের আত্মীয়, অপরদিকে সেলিম মন্ডল হচ্ছে ওই এলাকারই কিন্তু প্রাক্তন যে তৃণমূল পঞ্চায়েত সদস্য হাসান মল্লিক তাদের আত্মীয়। এবং এই যে জমি নিয়ে বিবাদ, এই বিবাদ কিন্তু পরবর্তীকালে গ্রাম্য বিবাদ অর্থাৎ এই দুই গোষ্ঠী বিবাদে পরিণত হয়। এবং পরবর্তীকালে এই রোশন শেখ অর্থাৎ যে বর্তমান প্রাক্তন যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার বাড়িতে এবং তার ঘনিষ্ঠদের ওপরে হামলার অভিযোগ ওঠে কবির মন্ডলের ভাই এবং তার বিরুদ্ধে। এবং সেখানে দেখা যাচ্ছে যে ধারালো অস্ত্র এবং বাস নিয়ে তাদের উপর হামলা চালানো হয় এবং ভাঙচুরও চালানো হয় বা বোমাবাজিও করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে এখনো উত্তেজনা রয়েছে এবং কালীগঞ্জ থানার পুলিশ টহল দিচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার অন্যান্য খবরের দিকে নজর রাখবো। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস, আবর্জনা জমে নিকাশি ব্যবস্থার দফারফা। অভিযোগ, প্রায় 10 দিন ধরে বামনগাছির রাস্তা ভাসছে নর্দমার জলে। প্রতিবাদে মঙ্গলবার পথে নামেন স্থানীয়রা। আসানসোলে আরেক সমস্যা, এখানে ভাগাড়ের বুকে আগুন। দেখুন, এটা হাওড়ার বামনগাছির রাস্তা, নর্দমার জলে ভাসছে। অভিযোগ, প্রায় 10 দিন ধরে এই হাল। কয়েকদিন আগেই হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধস নামে। বিশেষজ্ঞদের মতে এই ভাগাড়ের আবর্জনা থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়, তা থেকে মাঝে মধ্যে বিস্ফোরণ ঘটে, আগুন লাগে, ধস নামে। এর জেরে আবর্জনায় বুজে গিয়েছে ভাগাড়ের পাশের নিকাশি নালা, যার ফল ভুগছে ভাগাড় লাগোয়া এলাকা বামনগাছি। নিকাশি নালার নোংরা জল বেরোনোর পথ নেই, তাই রাস্তায় উঠেছে নর্দমার জল। নোংরা জল ঢুকছে ঘরেও। এরই প্রতিবাদে মঙ্গলবার রাস্তায় নামেন স্থানীয়রা, বেনারস রোড অবরোধ করেন। এই আমাদের 7 নম্বর ওয়ার্ডটা পুরো ভাগাড়ে ধস নেমেছে, তার জন্য পাইপে কোনো জল যাচ্ছে না, এত জল, আমাদের হাঁটুর উপরে জল, নোংরা কালো পচা জল, নর্দমা তো পরিষ্কারই হয় না, 1 কোমর করে জল হবে, বর্ষা হলে সবার ঘরে ঘরে জল। সত্যি এটা খুব কষ্টদায়ক ঘটনা। আমি পাম্প বাড়াচ্ছি, অলরেডি 12টা পাম্প চলছে, যেখানে যেখানে যে সমস্ত জায়গায় অনেকটা জল কমাতে পেরেছি সেখান থেকে পাম্পগুলোকে আমরা নিয়ে আসবো। কিন্তু এটার এমন ভৌগোলিক অবস্থান যে চৌবাচ্চা টাইপের হয়ে গেছে, পুরোপুরি সলিউশন এই মুহূর্তে পারবো না, অন্তত 15 থেকে 20 দিন সময় দিতে হবে। সোমবার থেকে আসানসোলের ভাগাড়ে আগুন, চারপাশ ধোঁয়ায় ধোঁয়া। পশ্চিম বর্ধমানের আসানসোল হাওড়ার মতোই রাজ্যের অন্যতম প্রধান শিল্প শহর। এখানকার কালী পাহাড়ি এলাকায় রয়েছে 40 বছরের পুরনো ডাম্পিং গ্রাউন্ড। 19 নম্বর জাতীয় সড়কের দুপাশে 2টি ডাম্পিং গ্রাউন্ড। রোজ এখানে আসানসোল পুরসভার 40টি ওয়ার্ডের আবর্জনা জমে। সোমবার সকাল থেকে এই ডাম্পিং গ্রাউন্ডে আগুন। রাত্রিবেলা নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, জানলা দরজা বন্ধ করে ঘুমাতে হচ্ছে, তো ঘুম হবে কি করে? হাওয়া বাইরে থেকে না যাবে, খুললে মানে ওই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে।
চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে রাত্রিবেলা। কোনো ব্যবস্থা করা না হলে মানুষ কি করে থাকবে? প্রশাসনিক ভাবে আমরা দমকলকে জানিয়েছি, তারা তার ব্যবস্থা নিচ্ছে। এই আগুনগুলো চট করে নিবে না, দেরি হয়, প্লাস্টিক থাকে, থাকে, কিন্তু আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাতে সম্পূর্ণ ধোঁয়াটাই যেন বন্ধ হয় সেই ব্যবস্থা। নিউজ 18 বাংলা।